বছরের দুঃখ, ক্লান্তি, ঝরা যন্ত্রণা সব ভুলে গিয়ে নতুন বছরকে আহ্বান জানাতে আজকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটির আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সবাইকে আরও একবার পহেলা বৈশাখ ও শুভ নববর্ষ জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠানের মূল পর্ব। সাথে আছি আমি পিঙ্কি এবং আমি শাহেদ। পহেলা বৈশাখকে বরণ করে নেওয়ার জন্য আজকে আমরা প্রথমেই ছন্দে ছন্দে যে কবিতাটি শুনবো সেটি আজকে আবৃত্তি করার জন্য আহ্বান জানাচ্ছি রাকিব হাসান নীলকে। আজকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আবৃত্তি করছি আমি নীল। শুভ নববর্ষ লিখেছেন মারুফ রায়হান। চৈত্রের চতুর ও চিত্তর রাত্রি পেরিয়ে বৈশাখ এলে অবশেষে। ও মাধবী ও কনকচূড়া শুভ নববর্ষ। ধলেশ্বরীর বুকে প্রজাপতির মতন উড়ক্ক রঙিন স্বপ্নডাঙা নিয়ে একগুচ্ছ পাল হরিয়াল শুভ নববর্ষ। আকাশ ক্যানভাসে জল রং তুলির আঁচড়, ফিরোজা কমলা বেগুনি ধূসর নীল বেহালার ছল শুভ নববর্ষ। তন্দ্রার ভিতরে জন্ম নেয়া একটি আশ্চর্য ভাবনা, দেবালোকে উবে না গিয়ে মেলেছ পাগনা শুভ নববর্ষ। বৈরিতা বিরোধিতা ভুলে আলিঙ্গনে উদ্যত একটি কারুকাজময় ফতুয়া সুশ্রী সুব্রত শুভ নববর্ষ। একটি নতুন স্বপ্নের জন্য সাদা কাগজের উপর সিস্টার ভঙ্গিতে হিত নতুন দিনের গণি তোমাকেও শুভ নববর্ষ। চারুকলা সৃজনী শোভাযাত্রা রমনার সমাবেশ নাট্য নির্মাত্রা শুভ নববর্ষ। চৈত্র সংক্রান্তির রাত পোহাইয়ে যে সূর্য উঠল নবীন, না সূর্য নয়, সে যে আমি জেগে উঠেছি নতুন নির্ভার, তাকেও বলি বারবার শুভ নববর্ষ। ধন্যবাদ সবাইকে। আইলো 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 রে, রঙে ভরা বৈশাখ আমার আইলো রে। ঢাক ঢোলের তালে তালে নুপুরের ছন্দে ছন্দে এবার বৈশাখের দোলে সবাইকে দুলিয়ে নিতে মঞ্চে আসছে আমাদের সবার প্রিয় লুবনা আপু। মঞ্চে আহ্বান জানাচ্ছি লুবনা আপুকে। আমার কখন দেবে? আগে এখানে থেকে আমি যেটা এইটা করছিলাম হ্যাঁ 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 এবার মাসুদ দেখুন আমাকে এটা করে দেন পরে দেবো। হ্যাঁ 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 ডান্সের পরে আবার আমি পরে আমি একটু কি কি চেয়ারটা নামাই দেন, আমি এটা করতেছি।
তাই না? এবার একটা অভিনয় হলে কেমন হয়? খারাপ না বললে ভুল হবে, কারণ এবার দারুণ একটি অভিনয় নিয়ে আসছে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির দারুণ একজন বিতর্কী মাসুদ। তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার অভিনয় শুরু করার জন্য। কম্বিনেশন তৈরি করার জন্য বলছি, তুমি ওই ফোনটা তোমার কাছে রাখবা, এরপরে বুঝছো, এরপরেরটা তো তুমি ইয়ে করতে। রিফা কি করবে? না না না, রিফা 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 শেষ। স্কিপ করছে। রিফা কাটো, রিফা কাটো। এর হচ্ছে কি আবৃত্তি, আবৃত্তি করবো, বুঝে যাচ্ছে। অভিনয় আবৃত্তি তিনটা হয়ে যাচ্ছে, অভিনয় আরেকটা ছিল না। Shit. আচ্ছা আমরা এখন সাথে রাখি আমি আগে তুমি আসো। শুভ নববর্ষ। আমার পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আমি আজ যে পারফরমেন্সের কথা আছি এটা আগেও করেছি, অনেকবারই করেছি। তো আমি যেখানে প্রথম পারফরমেন্স করি সেটা দিয়ে শুরু করি। তো আমার বাস্তব ঘটনা বলতে থেকে এটা কবিতা আবৃত্তি করতে আছি। তো আমাদের কলেজে যে কলেজে পড়তাম ওই কলেজে প্রত্যেক বছর কবিতা আবৃত্তি হতো। একবার পড়লে তো আমি গেলাম গিয়ে ভবনে, কোনো অডিয়েন্স ছিল না, সামনে তিনজন বিষয় বলছিল। তো কবিতা খুবই ছিল কবর দশমী। তো তো দেখি বিভিন্ন রকমের মানুষ বিভিন্নভাবে প্রিপারেশন নিচ্ছে কবিতা আবৃত্তি করার জন্য। আমি একটু ধন্যবাদ হয়ে গেলাম যে সবাই কবিতা আবৃত্তি করতে পারে। তো আমি কি কি দেখেছি সেগুলোকে বর্ণনা করবো। তো প্রথম আসলে যে ন্যাচারালি কবিতা আবৃত্তি করে, তো আমার একটা ফ্রেন্ড আছে সে ন্যাচারালি কবিতা আবৃত্তি করে, সে আসলে কবিতা আবৃত্তি করার জন্য ঠিক এভাবে কখন জসীমউদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তো সাধারণত সে ন্যাচারালি কবিতা আবৃত্তি করে। তারপর যে আসলে কবিতা আবৃত্তি করার জন্য সেই স্থানীয় নেতা, তো ওই নেতার কথা মনে রাখলে আমার পৃথিবীর কথা মনে হতে যে পৃথিবীর একটা নেতা যখন আমাদের ডিবেটিং ক্লাবে এরপরে যখন কবিতা আবৃত্তি করে প্রোগ্রাম হয় তো তখন পৃথিবীর কথা মনে করে। তো এমন একটা নেতা আসলে কবিতা আবৃত্তি করার জন্য তারপর যে আসলে কবিতা আবৃত্তি করার জন্য সেই স্থানীয় নেতা সেও আসলে কবিতা আবৃত্তি করার জন্য। তো আমি তো ঘটনা করে গেলাম সেও নাকি কবিতা আবৃত্তি করতে পারে। তো সে আসলে ঠিক এভাবে খুব ভাবসাব নিয়ে যুবক সামনে কেউ ছিল না, তোমার জসীমউদ্দিন তো তারপর সে কবিতা বলার জন্য সেই স্থানীয় নেতা সেও নাকি কবিতা আবৃত্তি করবে। তো সে আসলে ঠিক এভাবে খুব ভাবসাব নিয়ে সামনে কেউ ছিল না, তোমার জসীমউদ্দিন এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। তো আমি ওটা করে গেলাম, বিচারকটা করে গেল, পরে থেকে 10 নম্বর দিয়ে দিল সেই স্থানীয় নেতা করার কিছু নেই। তো তারপরে যে আসলে কবিতা আবৃত্তি করার জন্য সে একটু হাসতে ভালোবাসে, একদিন নেতা বোন সারাক্ষণ হাসাহাসি করে। তো তারপরে আসলে কবিতা আবৃত্তি করার জন্য ঠিক এভাবে কবর এইখানে তোর দাদির কবর ডালিম গাছের
সে পুরোটা বলতে পারতো না। তো তাকে নিয়ে আসলে তার একটা নতুন সে কবিতা আবৃত্তি করবে। সে কিন্তু তার থাকতে ভালোবাসে। তো আমি দেখুন মাঝে মধ্যে ভূমিকায় দাঁড়াইতে পারে কাউকে নেই। তো এরকম কাস্টমার তো কবিতা আবৃত্তি করার জন্য ঠিক এভাবে তো তারপর যে একটা কবিতা আবৃত্তি করার জন্য সে একটা ময়লা পরিবেশে থাকে, সেও নাকি কবিতা আবৃত্তি করবে। তো সে আসলে কবিতা আবৃত্তি করার জন্য সে কিভাবে এইখানে তারপর যে আসলে কবিতা আবৃত্তি করার জন্য সে একটু কমলা। তো সেও নাকি কবিতা আবৃত্তি করবে। আমি তো হতবাক হয়ে গেলাম। তো সে আসলে খুব বাসার মেয়ে। খালেদার তাদের খবর তাদের বছর তারপর যে কবিতা আবৃত্তি করার জন্য তার কথা মনে পড়লে আমার সংসারের কথা মনে পড়ে যায়। একজন স্মার্ট স্যার, হ্যান্ডসাম স্যার। তো ওনাকে দেখলে মেয়েদের স্বাভাবিকভাবে আলো হতে পারে। তো একবার উনি জিয়াজন গেল। তো ওনাকে মেয়েরা অ্যাটাক করবো। তো আমাকে বললেন মাসু তুমি লোকজন নিয়ে আসো, যেগুলো আপনি দাদা আছে তাদেরকে নিয়ে আসো, আমাকে মেয়েরা অ্যাটাক করছে। তো আমি গেলাম লোকজনের উপর বাপ সামনে ফাটাই দিব। গিয়ে দেখি আর সঙ্গে মাইয়া ছিল না, তারা তুমি জিতলা। তো পরবর্তীতে সামনের সাথে হিন্দাদের একটা ভালো একটা সম্পর্ক হয়। তো ওই হিন্দাকে নিয়ে আসতে কবিতা আবৃত্তি করার জন্য। তো সে আসলো কবিতা আবৃত্তি করার জন্য। আমি মজা পাচ্ছি দেখি কি কেমন হয়। তো সে আসলো ঠিক হবে। এই কাবার রে কাবার রে কাবার, এই বাদ কোথায় যাবে? এই এসে দেখা থেকে উপরে দেখা আমার কবিতা দেখ। কবিতা দেখতে বলছি, অন্য কিছু না। এখানে তোর বল কি আর সুপ্রকার না বুঝলি তা দাঁড়িয়ে কবর। এখানে তোর দাঁড়িয়ে কবর দাঁড়িয়ে উল্টাতে চলে 30 বছরের বিধি রেখেছি পরিবারের করে। এই থাম। তো লাস্টে ফিরে আসলো। সে কি বলবো, গুন্ডের মতো খাওয়া দাওয়া করে বেশি পেট হয়ে গেছে। তো তারা কিন্তু একটা না বলছে সে অবশ্য কবিতা আবৃত্তি করার জন্য। তো সে আসলো কবিতা আবৃত্তি করতে কিভাবে এইখানে তো নিজে নেমেছি চলে
আবৃত্তি দিয়ে বর্ষকে বরণ করে নিতে আসছে আমাদের মুক্তা আপু। তো মঞ্চে আহ্বান জানাচ্ছি মুক্তা আপুকে। নাফিস শুভ নববর্ষ। ধন্যবাদ সবাইকে। আমি এই মুহূর্তে দেবব্রত সিংহের মৃণালের পত্র কবিতাটি আবৃত্তি করছি। এটিতে আঞ্চলিক ভাষায়। সেই ছোটবেলায় আমাদের পাহাড় বলে চড়ে নদী পাড়াতে যাইয়ে এক আশার মাঝে হয়তো আমি আর আমার ভাই ভাসে গিয়েছিলাম বাঁধর। ভাসে গেল চোখে, আমি উঠলাম ভাসে। পাড়ার লোকে বললে বেটি ছিল জীবন দল, যদি বাধা ছিল হইতো তাহলে কি বাঁচত? আমার মরণ নাই। সেই কথাটা আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই। বেশি দিনের কথা নয়। আমাদের বাগমানি পাহাড়ি পথে জিপ গাড়িতে চাইপে লালগুলা ভাই যেদিন আইলে তোমরা ছবি ভাগে করতে আইলে, সেদিনটা মনে আছে তোমার? দিনটা ছিল ঘরবার, মাসটা ছিল মধুমাস। আমার মরণ নাই। তুমি বলেছিলে তোমার সাথে দেখা হবে বলেই আমার মরণ নাই। তুমি রাজপুত্র, কত লেখাপড়া করা মানুষ তুমি, বিএমএ পাস, হাই স্কুলের মাস্টার। আমি কাজ করানি, রাঙামাটির গায়ের ঘরের স্কুল ছুট কাজ করানি। কি সুন্দর গায়ের রং তোমার। আমি একেবারে কালো, মিশমিশে কালো। তবে কালো হইলে হবে কি? পাড়ার লোকে সবাই বলে উহার গড়ন খুবই ভালো। টানা টানা চোখ, বাঁশির মতো নাম, চিপচিপে চেহারা। আমাদের বাগবানদের হাজার হলুদ রঙের শাড়ি পরে দাঁড়ালে, মাথায় লাল পলাশের ফুল খুঁজলে আমাকে নাকি দেখায় দারুণ। একেবারে মন ভোলানি, একেবারে মন কাড়ানি। ইহার মাঝে বলা নেই, কহা নাই, বাসায় লাগাই দিলেন পিঠা। মা কিন্তু তা চায়নি। আমি দাঁড়াচ্ছিলাম রুখে। সেই রুখে দাঁড়ানোর জোরে বিহারের দিনে থানায় গিয়ে আমি ভাঙা দিয়েছিলাম সব। তারও যারা জিভে যে করে থাকে কে জানে। এখনই কে দুনিয়া দিল আমাকে নিয়ে খবর করে। এই খবরটা দেখিয়েছিলে তুমি, এছাড়া আমি বলবো। এত সব জায়গায় শুনে আমাকে বিবাহ করেছিল বলে গায়ের লোক তোমাকে দেবতা বলেছিল। বড় লোকদের কত রকমের সব হুজুগ, গরিব ঘরের বিহা ভেঙে যাওয়া, কালো মেঘে উদ্ধার করার যে একটা হুজুগ, সে আমি বুঝবো কিরম করে। দেখলাম হুজুগটা যখন কাটতে লাগবে, তুমি বললে আমার গায়ের রং নিয়ে কালো রং ফর্সা করবে, যত রকমের সব নামি দামি ক্রিম আনতে থাকে একের পর এক। তারপর জ্যৈষ্ঠ মাসের বেলা বিকেলা বেলা তুমি একদিন বললে চলো হাওয়া খেতে চাই গঙ্গার জলে। বেলা তুমি অবেলাতে তুমি চাইছিলে নেড়ে বেলি, আরো নেড়ে বেলি। ঘাটের ধারে আমার দম আসছিল আজকে। বলে গলা জোরে চুমো ধরে আদর করার ধুমে তোমার তখন রাস সরে নাই মুখে। আমি কাজ করানি, আমি কি আর বুঝতে পারি তোমার অমন করার মানে কি আর আমি বুঝতে পারি? ভালোবাসার মানুষ অমর করে জড়িয়ে ধরার ভাগে এক ঘড়িকে নদীর জলে ঠেলতে পারে ফেলে? বলো না, এটা বুঝবো কিরম করে? তোমরা কি পায়রা ছিল বুঝতে? যাকে অমরে করে ছেলা ফেলবে ভরা গঙ্গার জলে, সে সাঁতার কেজে উথাল পাথাল ঢেউ তারে। তুমি পারো হয়ে যাবে নদী? পারো নাই বুঝতে, একদম পারো নাই। কি অবাক মানুষ তুমি। তোমাকে বসাচ্ছিলাম দেবতার আসনে, আজ তুমি কোথায় বসাবো বলো? দেখো মানুষের তফাৎ দেখো। তুমি কত কাছের মানুষ হয়ে কত সহজে আমাকে ছেড়ে ফেলে দিলে নদীর জলে। আর একজন কত দূরের মানুষ হয়ে নদীতে ঝাঁপতে সাঁতারে কেটে দুহাত ছিল বাড়ায়। মানুষটা দেহাতি মানুষ, নাম শিবচরণ, পেশা খাতার বদলি হইল। না পড়াশোনা করে মাস্টার সে লয়, লেখাপড়া সে একবার, একেবারে একবার। তুমি হচ্ছে নালিশ করবো তোমার নামে? না নালিশ আমি করবো নাই। নালিশ করে কি হবে? এই পড়া দেশটা সবই তো তোমাদের দলে, নেতা মন্ত্রী থানা বল কাছারি সব। সেইখানে গাধি গরিব ঘরের মেয়েরা
কতদিন জায়গা আছে বলো? তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ, এখন মানুষের জন্য জীবন দেয় মানুষ। সেই মানুষকে সাক্ষী রেখে এক বহুত কালের কথা আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই, শোনো। সংসারের কাছে মেয়ে মানুষের পরিচয়টা যে কি সে আমি পেয়েছি, আর আমার দরকার নাই তবে যে আপন ইচ্ছা মতো আপন দোষ দূর দিয়ে আমাদের জীবন থেকে চিরকাল পায়ের তলায় চাপায় রেখে দেবে। তোমাদের পা তো লম্বা লয়, ইতি মৃণাল, তোমাদের চরণ তলার আশ্রয় ছিন্ন এ যুগের মৃণাল। ধন্যবাদ সবাইকে। আমার ভালো লাগছে না, আমার আরো অভিনয় লাগবে। কেন নয়, আরেকটা অভিনয় করে দেখ না। সত্যি? অবশ্যই। তা অভিনয় কে করছে শুনি? আমাদের ডিআরপিএস এর টুকরো একজন বিদ্যার্থী রিফাত এখন আসছে তার একক অভিনয় নিয়ে। ওয়াও, তাহলে সবাই আমরা করতালি দিয়ে বলতে নাই রিফাত ভাইয়াকে। ধন্যবাদ। আমি নাকি টাকা বলতেছি, আমি তোমাকে বললাম টাকা ব্যবহার করবো। সবাইকে ভালো কিছু শুনেছে। আমরা একটা কবিতা আবৃত্তি শুনেছি, তাই না? এবার একটু গান শুনি। গান না শুনলে কি একটা অনুষ্ঠান আছে? মানে একটা গান শোনাই, সবাই তালে তালে গান। সাজাই পাখি সাজাই পাখি আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। এই গানটা বাড়ি সাথে স্যারের গান। ওই গানটা ওনার যে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী গানটাকে নিল, নেওয়ার পর উনি ওনার মতো করে গাইল। কিভাবে গেতে পারে? এটা তো উচ্চারণ শুনেছিল। এখন ধরুন এই গানটা চলে গেছে পার্বত্য অঞ্চল, পাহাড়ি আছে এখানে। পার্বত্য অঞ্চলে যাওয়ার পর সুভাষচন্দ্র পাখি গানটাকে তারা পার্বত্য ভাবে করলো। কিভাবে করলো? আমি ডাকি তাতে তুমি ঘুমাইছো নাকি, শোয়া 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 পাখি আমি ডাকি তাতে তুমি ঘুমাইছো নাকি। আরো বলবো এইটা বর্তমানে ঘুরতে 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 ফুয়ার কাছে চলে গেল। সেই ঝাউ ঝাউ ফুয়ে গেছে। এখন ফুয়ার গানটাকে কিভাবে করবো? ঠিক এইভাবে করবো। পাখি ওটা পাখি 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 তো পাখি তিনটা পাখি তো পাখি শুরু পাখি 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 শুরু তো পাখি 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 শুরু চাই পাখি। আমরা হাবিবের একটা বিখ্যাত গান শুনেছি, দিন গেল কথা চালিয়ে। গানটা কার কার পছন্দ? হাবিবের কাছে চলছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চলতে 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 কোন এক পর্যায়ে এটা সৌদি আরব চলে গেছে। সৌদি আরব থেকে ঠিক 3 মাস পর দ্বিতীয় কাটার মতন করে বাংলাদেশে আসছে। ঠিক এইভাবে ভালো আমি সবাইকেই বাসি, তুমি আমার ভাইয়া, কেন বাসবো না বলো? তবে সেই ভালোবাসা থেকে আরেকটা আর্জি করতে চাই, ছোট বোনের আর্জি রাখতে তো হবে।
শুনবে কি করে বলি? সেগুলো তো তোমাকে দেখতেই হবে। তোমাকে তো আমি ভালোবাসি বললাম আর তুমি আমাকে ভাই বানিয়ে দিলে। ভাই মানে ভালোবাসে। এখন ভালোবাসার যে আকুতি, ভালোবাসার যে নিবেদন, সেটি বোঝানোর জন্য মঞ্চে আসছে আমাদের সবার প্রিয় বিতার্কিক এবং ভাইয়া, আমার শ্রদ্ধেয় ভাইয়া তানিম ভাইয়া। এই দুর্বল। আজকের এই সুন্দর শুভক্ষণের মঞ্চে উপস্থিত সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক ভাইদের দাদা হিসেবে এবং সম্মানিত ন্যায় ডিপার্টমেন্ট বিশিষ্ট শিক্ষক জনাব সবুজ স্যার, আমাদের মাননীয় মডারেটর স্যার এবং বিশিষ্ট অধ্যাপিকা সর্বতারা ম্যাম এবং ডক্টর হিমু স্যার, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এবং আজকের এই অনুষ্ঠানে যারা দর্শক হিসেবে রয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমাদের এখানে দর্শক কিন্তু অনেক কম, তো আপনাদের আন্তরিকতা না থাকলে কিন্তু আবৃত্তি ভালো হবে না। আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগের সাথে আবৃত্তিটি শোনার চেষ্টা করবেন, তা নাহলে বলবেন যে আসলো আর গেল, কেঁদে কেটে চলে গেল, কিছু বুঝলাম না। তো আমি চাইবো আপনারা একটু মনোযোগ দিন প্লিজ, তাহলে আমি আবৃত্তিটা শুরু করবো। একটু মনোযোগ। ওকে ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ, আপনারা মনোযোগের সাথে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা ভালোবাসি ভালোবাসি। ধরো আক্রমণ পরীক্ষা, রাত জেগে পড়ার টেবিলে বসে আছো, ঘুম তোমায় হঠাৎ করে ভয়াক্ত কণ্ঠে উঠে আমি বললাম, ভালোবাসো, তুমি কি রাগ করবে নাকি উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলবে ভালোবাসি ভালোবাসি। ঘরে ক্লান্ত তুমি, অফিস থেকে সবই পেয়েছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত, ঘরের টেবিলে কিছুই করিনি। রান্নাঘর থেকে বেরিয়ে ঘরমাত্র আমি তোমার হাত ধরে যদি বলি ভালোবাসো, তুমি কি বিরক্ত হবে নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি। ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবে মাত্র ঘুমিয়েছো তুমি। দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শোষণ ব্যস্ত হয়ে, তোমাকে ডাক দিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে নাকি হেসে উঠে বলবে ভালোবাসি ভালোবাসি। ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে, মাথার উপর তপ্ত হয়ে বাহির পাওয়া যাচ্ছে না, এমন সময় হঠাৎ দাঁড়িয়ে তর্জন করে যদি বলি ভালোবাসো, তুমি কি হাত সরিয়ে দেবে নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালোবাসি ভালোবাসি। ধরো শোক করছো তুমি, গান থেকে রক্ত পড়ছে, এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি ভালোবাসো, তুমি কি বকা দেবে নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলে বলবে ভালোবাসি ভালোবাসি। ধরো দৌড়ে কোথাও যাচ্ছ তুমি, দেরি হয়ে যাচ্ছে, দৌড়তে যাবে, হঠাৎ বাধা দিয়ে বললাম ভালোবাসো, কষ্ট করবে নাকি সুটকেস ফেলে চুলে ভাগ দৌড়তে দৌড়তে বলবে ভালোবাসি ভালোবাসি। যেখানে যাও যেভাবেই থাকো না থাকলে দূর থেকে ধরে তুলো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবা তুমি আছো তুমি আছো ভালোবাসি ভালোবাসি। আর সেই ভালোবাসার রঙে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত আকারে কবিতাটি আবৃত্তি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমার সাথে একটা মেয়ে ছিল তাই না? ওই মেয়েটা মেয়েটা তো এখন কই আছে? আসলে কি হয়েছে, মেয়েটাকে নাকি আমি চুড়ি কিনে দেইনি, সেই জন্য মেয়েটা রাগ করছে। তো এখন তার রাগটা ভাঙাতে হবে, তো সেজন্য আমাকে কি করা উচিত কেউ বলতে পারবেন? আমার মনে হচ্ছে তার রাগটা কোন জায়গায় সেটা আগে আমাদের জানা উচিত, কারণ মেয়েদের মন তো বলা তো যায় না কোথায় কোন জায়গায় রাগ, তো কি নিয়ে রাগ। তো আসলে আজকে তার কোন জায়গায় রাগ সেটি বলার জন্য আজকে একটি একক নৃত্য নিয়ে আসছে পিঙ্কি রানী দাস।
সাংস্কৃতিক পর্ব শেষ, কিন্তু এখানেই শেষ ঘটনা- নয়। এখানেই শেষ নয়, তাহলে কি বাকি আছে? পারে গান হলো, নাচ হলো, পেটটু কি এখন খালি থাকবে? পেট খালি থাকুক আর না থাকুক, হাসি আজকে পেট ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। ও, হাসিতেই তো পেট ভরে। তা শেষেই হাসি নয়, জানে তো সে কি? আই কইতাছি এখন আসছে নোয়াখালীর বিতর্কী নাহিদুর রহমান নাহিদ। না খাইলা হলা দিকানে বরিশালে সাবাবাস, সিলেটে বলদা, রংপুরে মহিজা, কাউকে তো পাইলাম না যে বাসটা দিমু। প্রথমে ধরে দিছে আরে কি কইতাম, তবুও ভিতরে বলতে হচ্ছে। আসলে একটু বাস যদি না দিতে কেন হইব? আর দেশে কি করবো, কি কি আছে না আছে, আর দেশে যে আই সারা এর কইতে হইলে আসলে অনেক সময় লাগবে। এখন কি করবো, সময় অল্প, অল্পের মাঝে আমি দেখা দিব যে আসলে নোয়াখালী কি জিনিস। আমরা কি হাসানো না, তালিও দেন না, এটা কেমন কথা? এবারে ঠিক আছে, নোয়াখালীতে কত জিনিস আছে, সামনের দেশে হইতে, মাটির নিচে হইতে, হগর জায়গায় আমরা আছি, কোন জায়গায় আমরা সেকেন্ড না, সব জায়গায় আমরা ফার্স্ট। আচ্ছা, বাংলাদেশ আর আন্তর্জাতিকে আমাদের যে কিছু সম্পদ আছে, প্রথমে বোঝা যায় আর দেশ কিলে সেরা। আচ্ছা, প্রথমে আমি কিছু গুণী জনের কথা কই। আঙ্গবাড়ির নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট পায় জ্ঞানী গুণী আর বুদ্ধিজীবীর কোনো ধরনের অভাব নাই। আমরা যদি জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর কথা কই, বর্তমান বাংলাদেশের স্পিকারকে, নারী স্পিকারকে, প্রথম নারী স্পিকারকে শিরিন শারমিন, আঙ্গ নোয়াখালী সম্পদ। আচ্ছা, এখন একজনের নাম করবো, সারা পৃথিবীতে ফাটাকেষ্ট, আর ফাটাকেষ্ট ওরা তো টিভিতে দেখছেন, বাস্তব ফাটাকেষ্টটা দেখছেন কোথায় আছে? নোয়াখালী ওবায়দুল কাদের, আরে সে ফাটাকেষ্ট। আচ্ছা, কতক্ষণ হলে অন্য ডিস্ট্রিক্টের লোকেরাই ফটো করবেন। আরে শুনেন, আপনি করে যে ফটো করবেন লাই বোয়ালিয়া শিখেছি, কে শিখেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটো মুসলিম বিসি কে ছিল? কে ছিল? এফ রহমান, সালমান এফ রহমান, এখন নোয়াখালীর লোক। আচ্ছা, শিল্পপতির কথা কন। আর এখন বাণিজ্যিক দিক থেকে আমাদের নোয়াখালী কতটা এগিয়ে আছে জানেন? বর্তমানে জিডিপিতে বুঝেন, জিডিপিতে নোয়াখালী থেকে আসে 33% আমাদের নোয়াখালী থেকে শুধু আসে। ওমা তালি দেন না, নোয়াখালী কই? আরে আমরা তো শুধু সাবাবাজি না, বরিশালের মতো শুধুমাত্র খেতার কাটতি লই আসি, বান্দর মতো লঞ্চের পিছে জুড়ি আসি, সাবাবাজি না। তুমি কিন্তু ঠিক করতে আসো না, বুঝছো? আচ্ছা, আমরা যদি আরো কই, সাবেক আমাদের বিরোধী দলীয় বর্তমান বিরোধী দলীয় নেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বাড়ি কোথায়? আচ্ছা, শিক্ষা দীক্ষার দিক থেকে এমএসইউ, তারপরে ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এসব চেয়ারম্যান গুলো কোথায়? ব্যাংকের দিক থেকে কোথায়? নোয়াখালী, বরিশাল আর ওই যে রংপুরে মফিজে আসি কিছুক্ষণ জোর পরে রংপুরে কথা কি কমু, আরে নিজের উচ্চারণ করতে পারে না। আরে ডাক্তার মানুষ সে নিজের দেশে উচ্চারণ করতে পারে না, এখানে আর কথা কি করবো? আপনি যদি কিছু করে আর আমাদের আসে কি করবে জানেন? এমন ভাবে সিরিজে কোনো কথা বলবো মনে হচ্ছে যে বিবিসি সিরিজ সম্বন্ধে আমরা আরো ভালো বুঝি, এই সিরিজে কোনো কথাই বুঝছেন না, কি যে কই যায়, মানে আপনারা কিছু বুঝতে না। নোয়াখালীর মাইনেরা ওই ধরনের বাচ্চার মতো কি যে কিউট তবে সাবধান, না খালি জোগানে খাওয়াতো, কারণ নোয়াখালীরা আল্লাহ তাআলা দিয়েছে বুদ্ধিজীবীর কারণে সেটা কিন্তু শান্তি খতম হয়েছে। শান্তি কেমন হয়েছে, খতম হয়েছে জানেন রে? আমাদের এখানে আরে বলি আই, আর নীলাম মাস্টার প্রথমে জিজ্ঞাসা করছে শান্তি খতম দিয়ে গেছে, নীলাম মাস্টার বলছিল আই, আই মানে ইংরেজি শব্দ, মানে আমি, আগে নোয়াখালীর কথা। আর নোয়াখালীরা নাকি ভাষা হারে না, ভাষা সুন্দর হয় না, তার উজ্জ্বল প্রমাণ আমাদের এখানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি সোসাইটি দুইজন তারকা, কে কে বলেন তো? জান্নাত আপু, বুলবুল ভাই, তারকা স্টার ডিবেটার, কোথায় কোন আসছে? একটু কানে কানে জিজ্ঞাসা করেন।
আচ্ছা অন্য কোনো জেলার লোকেরা আসি এটা করতো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, তাহলে নোয়াখালীরা কি বুঝেন এরকম জিনিস। আচ্ছা আমি যদি আবার যাই নোয়াখালীতে প্রেম প্রীতি করার মতো আর ওই যে আপনার রোমান্টিক সময় কাটানোর মতো জায়গার অভাব নাই। কতটা সুন্দর সুন্দর ছোট্ট ফেরি নদী আছে, আমাদের ইকো পার্ক আছে, তারপর আমাদের দিঘি আছে, অনেক এখানে কুমার কমু সময় নেই তো। আচ্ছা জি 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 কত কমু কইতে গেলে তো আমি বলতেছি না সময় নিচ্ছে অল্প। আপনারা যদি বলতে চাই ভাই একটা কাটা লেগে গেলে খান হাইতে আসবেন নি, আমাদের সবাই বলে দিছে মনে হয় যে অল্প কটার মধ্যে সময় শেষ করবেন না। আর কত কমু কিছুক্ষণ পরে আরো পরে যদি আসতাম অন্যান্য দৃষ্টিকোণের লোকেরা আরো মাছ দিতে পারতাম। তো ঠিক আছে অন্য একদিন লাগালে এত করে মাছ দিব। আচ্ছা এখানে শেষ, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ নাহিদকে। খালেদা জিও মার্চ দেয় আমাকে বাসা আইলে যে বিতর্কিক আঞ্চলিক বিতর্ক নিয়ে আসবে তার ব্যাপারে একটু বলতে চাই। সিরে গাইয়া হুয়া মেডিক তো লেলুয়া আমি যাচ্ছি অভিনন্দন তার বক্তব্যের জন্য। সবাই নতুন বছরের শুভেচ্ছা জানাই। আজকে আর বিতর্কের বিষয় কি আর দেশত আইসারা রংপুর বরিশালের নোয়াখালীর মতো আর গলাবাজিন করি হাজে ভ্রমণ করে দিন ফন্তারা শেষ শ্রীরান্তে সবসময় সেরা ইতিহাস তার সাক্ষী আছে। উপমহাদেশের প্রথম আন্দোলনকারী ব্রিটিশ আন্দোলনকারী মাস্টার দাস সূর্য সেন বাড়ি হরে নোয়াখালী তারপর এলিসি ডালো শুধু বিড়িবিল দিয়ে আন্দোলন হয়। বাট আন্দোলনের প্রথম কবিতা যে 22 তারিখ লিখছিল কাতে আসেনি ফাঁসি দাবি নিয়ে আসছে এর বাড়ি লিখি চট্টগ্রাম। বাংলাদেশ স্বাধীনতার আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছিল কালোঘাট বেতার কেন্দ্র এর জ্ঞান কিন্তু জ্ঞান হরে জ্ঞান ছিল ইজেলে ইতিহাস বর্তমান যদি আর চাই বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী বাড়ি দিছিল নোয়াখালী রংপুর বরিশাল আর দাবি করি পারিব না এজন্য মনে কিছু আর আছে গেছে সেরা ইজেলে তার প্রমাণ শুধু এই নয় আরো বহুত কিছু আছে। নোয়াখালী নতুন আগে চিল্লাই গিয়ে সে নাকি বাস দিব লাগছে ও আর তুমি যদি বাস খাইতে হয় আরো রান্না লাগে এর বাস খাই আইবা বাস কি লাগিবে তুই করে আনে টিভি বললাম কি জিডিপি 30% নাকি আইএন নোয়াখালী নোয়াখালী মানুষ হাসপাতাল করে জানানি আর চট্টগ্রাম বন্দর মানে বাংলাদেশের 70% জিডিপি জুয়ান দেওয়া মানে চট্টগ্রাম বন্দরে বাকি নোয়াখালী বরিশালে ঢাকায় পেট্রোল মিলে 30% 15 টাকা পঞ্চাশ 40% হরে 30% আর তারা আছে তারা আসেনি শুধু এনে আর চট্টগ্রাম খেয়ালে সেরা দেন পর্যটন শিল্প বিশেষ করে পর্যটন শিল্প 60% হচ্ছে কি বাংলাদেশের চট্টগ্রাম মানে বাকিটা কি মিলে হলো 40%। আর বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত ফড়ে আছে কক্সবাজার আছে, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ ফড়ে আছে সেন্ট মার্টিন আছে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ ফড়ে আছে সেন্ট মার্টিন আছে। এই শুধুমাত্র আর চট্টগ্রাম থেকে আর ফড়ি কেন হয় না এটা আইরা আর পরবর্তী রংপুর জাফু আছে এরপর বরিশালে এক ভাই আছে তারা কিছু বুঝছিলেন তারা বিবার আই করবে আরো কিছু আর বহুত কিছু আছে রাঙ্গামাটি কাগড়াছড়ি শাহজাগ কি আছে এই নাম তো সকলে আমরা জানি না ভাইবা যারা শাহজাগ টুরে কি তারা তো বুঝা করি জানা এটা কি আছে আর চট্টগ্রাম খাতায় রোড জিয়া আছে এই রোডের কি হয় জানি পৃথিবীর তৃতীয় সুন্দর বলা হয় আমার রংপুর বরিশালে নোয়াখালী কিছু আছে নোয়াখালী কি জিনিস আর কিছু হয় আমরা আর যদি বলে মাফ করে দিবেন নোয়াখালীর দিকে এক নম্বর ছাগল চুর পাট টাওয়ার আমরা কাজ করতে পারি আর বাংলা ভারতীয় স্বাধীনতার আগে
পাকিস্তান ভারত স্বাধীনতার আদর্শ সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়ে হিন্দু মুসলিম মারামারি আর মারামারি নোয়াখালীও হিন্দু মুসলিম মারামারি হলো পরিচয় মহাত্মা গান্ধী এসে নোয়াখালী সমস্যা সমাধান করে ফেলা উনি ছাগলের দুধ পছন্দ করতো আরুষি থেকে বরফে ছাগল নিয়ে এসে নোয়াখালী মানুষ কি করছে জানেন নোয়াখালী মানুষ করছে কি ওই ছাগল চুরি করে নিয়েছে এরা বলছে সব জায়গায় নাকি তাদের অবস্থা আছে আরে মানে নইলে বাংলাদেশ দুর্নীতি করে 5 বছর ইন্ডিয়া লেগে রে এই দুর্নীতি বাস নোয়াখালী লাগলে চ্যাম্পিয়ন এদের হচ্ছে রংপুরের ভাই রংপুরের বড় বাবু ঢাকা শহরে যত কাজের মাইয়া আছে সবগুলো ভালো এই রংপুর আর কমান করে দিও তুমি হাজার মাইয়া মারা তো চুরি করতে যায় ধরা থাকে মারা চুরি কি ফালা দিয়ে আর কয় দিন করতে আর তুমি করতে এটা যদি মানুষ শোনা দিল তার মানে ছোট থেকে ধরা হয় চুরি ফালা দিল বরিশালে নাই কি হইতাম বরিশাল এরা তো দুরন্ত বাথরুম ব্যবহার করে সবগুলো দুরন্ত সব জায়গায় নাকি তাদের বাথরুম আছে ঢাকা শহর যত টুকায় আছে সুর আছে সবগুলো বাড়িতে বরিশাল কথা এত হয়তো আর সেটা হতে হতো কিন্তু সারা আমার তো জানাম কি কেউ কামের বিজ্ঞান এরপর হচ্ছে কি আক্রামকা আত্ম এর হতো মুমিনুল হক সাইদুদ্দিন সবার বাড়ি কিন্তু সিটা মোহাম্মদে এই আপনারা গান গাইয়ে নাচন এই গান আই বাসু জাত তো বিজ্ঞান পাতয়ের বাড়ি করে দেখুন বাড়ি সিটা আর গান হতো হয়ে যায় মধু হয় বিষা হয় না বাংলাদেশে জাতীয় মানে দ্বিতীয় জাতীয় সঙ্গীত বলা হয় মধু হয় বিষা বলে সবাই জানে এটাই এইরকম কাহিনী আছে আর এই গানের যে গীতিটা গানের গীত গাইলে সাবালি করছি বলি নোয়াখালী এক মানুষের সাথে প্রেম করছি এরপর নোয়াখালী একটা হানি হয়ে আর মধু হয় আর পানির মধু হয় সব কিছুরই কি হয় হানি হয় পানির হয় হানি এখন প্রেম করার পর শেখা দিয়েছিলেন যে ওই যে সাবালি করছে এমন মানে শেখা দিছে পানিতে ইন্ডিয়া এরপর নোয়াখালী উদ্দেশ্যে যে গান গাইছিল মধু হয় বিষ খাওয়া যায় সে গাওয়াইছে নোয়াখালী হয় নোয়াখালী খাওয়াই আর একটা উপস্থিত আছে অনেক সম্মানিত প্রিয় স্যার মাহবুব স্যার উনি একটি কথা বলছিলেন বলছে আম গাছে ডিল মারে সেওড়া গাছে নয় ফজলি আহমদ আরো বেশি মারে আই যেহেতু ফজলি আহমদ চট্টগ্রাম তো সেরা ফজলি আহমদ এই তো দুজন রেডি আছে বরিশাল আর রংপুর রেডি আছে খেলা ডিল মারি আমরা ডিল মারি আর ডিল হাইয়ের অফার আছে তো সবাই লোক কালকে দিনে কক্সবাজার তারা হবেন তারা কক্সবাজার দাওয়াত দিলাম আর চট্টগ্রাম মেজবান তো আমরা মনে হয় নবান তারা হাইয়া আর তারা নবান তারা আর প্রথম মেজবান দাওয়াত দিলাম সবাই ধন্যবাদ পাঁচটা শব্দ ছাড়া আমি কিছুই বুঝে নাই ভাষা তো অনেক দূরের কথা আমি সত্যি এখন যে আসছে তার কথা বোঝার জন্য আমার মনে হয় না তোমার কোনো সমস্যা হওয়ার কথা আমি স্ট্যাচু ধরে আসি হ্যাঁ স্ট্যাচু আইতে শাল যাইতে শাল এইটারে কয় বলে বরিশাল ও মেনিয়ামরা বরিশালে মনু আইতে আছে তো এই জন্য আপনারা সব থেকে তালি বাজাবেন না ইয়া সবাই অভিনন্দন আজকে আধুনিক অনুষ্ঠানের জন্য এই নাফিস ধরবি ধন্যবাদ সবাইকে শরীরটা ভালো না সিনেমা কত কি একদম আচ্ছা আমি সামনে যাই পৃথিবীতে বাংলাদেশের সেরা তার মধ্যে বরিশাল সেরা রংপুর চিটাগং আর কারা নোয়াখালী জাতের মধ্যেই পড়ে আমার শরীর আর আমার শরীর বেরবে ইংলিশ পাতালেন কো আইছে এই বরিশাল যে টোকাই কানাই গেছে সিটাই এক ভাই আচ্ছা উনি রাতে একটা সময় রাস্তায় কি করে সিটাই গিয়ে ধরছে তার টোকাই বড় টোকাই যে উনি নিজে আরেকজনের টোকাই কয় কেমনে রংপুরের একা কইয়ে কইবে ওগো কই তুমি আমার মাছ লই গেছে ও আল্লাহ আমাকে মাছ নিয়ে গেছে না জামাই এবে কি হইছে আরে মাছ লই গেছে ইলিশ মাছের মাথা লই গেছে আমি মাথা লইছে কেমনে তা কি হইছে আরে ওগো মাথা লই গেছে আমি মেহমানকে দেওয়া লাগবে না মাছের মাথা ওরে ইলিশই তো রান্না না মাছের মাথা এলে কে কইবে যে ইলিশের মাথা লই গেছে তেলা দিতে চালাই যা এটা ইম্পর্টেন্ট তথ্য যেটা না জানেই নয় বর্ষবরণের আজকে আমাদের যে টপিক এই টপিকের উপরে কি আলোচনা করে নাই কাগজটা গোনা রাখলাম পকেটে কয়টা হইছে আল্লাহ জানে বুঝছিস তো ভাইকে আচ্ছা ঠিক আছে নোয়াখালী একটা নিউজ আইছে উপজেলা প্রশাসনের পারমিশন না নিয়ে এরা মেলা আয়োজন করছে এই কারণে পৌরসভায় মেলার সংঘর্ষ সৃষ্টি হয়েছে আচ্ছা বর্ষবরণ যদি আছে আজকে আমরা যে জায়গায় আছি কালকে সন্ধ্যা হইতে মনে করেন হারারা বিয়ালে অনুষ্ঠানটা সাজাইছি স্টেজ সাজাইছি হাম করছি দান করছি আচ্ছা অনুষ্ঠান যদি না সাজায় এই জায়গায় কি বর্ষবরণ হইবে জীবনে হইবে না আচ্ছা হেরাদের মনে করেন নিজেকে সেরাদারি করে একটা জায়গায় তো মেলাই হয় না মেলা হয় এখন একটা মেলা হয় না আইয়ে
রংপুরের এক আপু আছে, ওনাকে মনে করেন যে ওনাকে নাকি বৈশাখের ভাতা দেয় নাই। সরকার ভাতা দেয় না, এদিকে গতকালকে মানববন্ধন করছে। এখন সবাই এদিকে খারাই যায়। ওকে ভাতা দেওয়া নাইলে মোরা মেলা করবো না, ওকে ভাতা দেওয়া নাইলে মোরা মেলা করবো না। তুমি আর আদালতে যত পেশাল আছে সব এর মধ্যে আছে। বিখ্যাত ব্যক্তিবর্গের নাম ধরে বলা শুরু শেষ হবে না, মোট ফেরাইতে দেবে পানিয়েছে কিন্তু। ওরে খোদা, দর্শনীয় স্থান বলি গঙ্গাসাগর, কালেক্টর ভবন, চাকার জাদুঘর, রামবন, সমাধি মন্দির, সুধাবাদের কেল্লা, সংগ্রাম কেল্লা, শরণকলা দুর্গ, গির্জা মহল্লা, বেজ পার্ক, হেদাল মসজিদ, গোসাই মসজিদ, অক্সফোর্ড গির্জা। শুনবে খারাপ মুকুন্দ দাসের কালীবাড়ি, বাটিখানা, জোড়া মসজিদ, অশ্বিনী কুমার টাউন হল, চিরকল্লা, 60 মসজিদ, এক গম্বুজ মসজিদ, তারপরে এক গম্বুজ মসজিদ, 60 মসজিদ, 60 গম্বুজ বলেন আর এবং 3 মণ্ডলের পিতলের মনসা। এইবার আসে বরিশালের ব্যক্তিত্ব, সবাই এক মিনিট নিরাপত্তা, সিধে বাংলা একে ফজলুল হক। বিজয় গুপ্ত, প্রাচীন মনসা মঙ্গল কাজের অন্যতম কবি, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মেজর এম এ জলিল, মুক্তিযুদ্ধ নয়ন সেক্টর কমান্ডার, শহীদ আলতাফ মাহমুদ, আগা বাকের, এবং আরো আছেন বিপ্লবী দেবেন্দ্রনাথ ঘোষ, সারঙ্গবী মুকুন্দ দাস, অশ্বিনী কুমার দত্ত, আরজি আলী মাতুব্বর, আবু জাফর ওবায়দুল্লাহ, রাজনীতিবিদ শরৎচন্দ্র গুহা, শিক্ষাবিদ কালীচন্দ্র ঘোষ, এবং আরো আছে অনেকে। আমি খালি একটা কথাই কইছি, রংপুরের আপইয়ে নাইছে নাই, ওই করছে সেই করছে এক করছে আর করছে। এই কথা ফুটে না নগরীতে কইছে, আরে চট্টগ্রামের ওই আওয়াজ যা কইছে আমি কিছু বুঝি না। আমার তো ভাই লাগে শুদ্ধ কইছে অশুদ্ধ কইছে কিছু বুঝি না। আর নগরীতে কই কি তাকে সিপাই সবাই একসাথে করা জায়গা লিখে ফেলে না ভাইয়া কিছুদিন আগে হারা লাগি কইছে পাঁচটা দুইজন ধরে কইছে হাগারে অনেক পার্ক আছে, হামাস স্থান আছে। কিছুদিন আগে একটা ম্যাজিস্ট্রেট একটা পার্কে তল্লাশি চালাইছিল, কতগুলো জোড়া ধরছিল যে আপনি কেন আছেন? আমি আসছি আমার কি রাস নাই লেগে গেছে, কি রাস দিয়ে গেছে বাবা কই জানে। ওরে নোয়াখালী যাইতে চাই ম্যাজিস্ট্রেট ধরে কয় জোড়া গেতে হবে খালি আকার কুকম করো আর হইবে না। ধন্যবাদ সবাইকে। আমাদের শিক্ষাপু এবার রং রসের পহেলা বৈশাখের বার্তা নিয়ে আসছে মঞ্চে। ধন্যবাদ মডারেটর স্যারকে। আমাদের কবি বলে গেছে, ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা। যাই হোক, মাথা ঠেকাবো পরে। আপনারা তো এখানে বসে আছেন, আপনারা কি জানেন এই যে একটু আগে বরিশাল, চিটাগাং, নোয়াখালী যে পরিমাণ মিথ্যা বলে গেছে, এটার জন্য বাইরে খাড়া পড়তেছে। আপনাকে আঞ্চলিক কিছু ভাষা আছে, আঞ্চলিক ভাষা থাকলে এটা বলেন। ভাই এখনো তো ডিবেট শুরু করে নেই, এবার ডিবেট টাইম কিন্তু জারগই, টাইম জারগই। বুঝছেন না? আপনারা তো অঙ্কুরে এই যে একটু আগে একটা হয়ে গেল হচ্ছে নোয়াখালীর বরিশালে ভাই এসে কয়ে গেছে যে নর্থ সাউথ ইস্ট ইউনিভার্সিটির কথা। আরে ভাই তুই স্যান্ডে ডিএলএড করেছে, ডিএর কোন জায়গা? ডিআর পলাশি একদম কয়ে গেল বাংলাদেশের প্রথম স্পিকার ডক্টর শাহিন চৌধুরী। আরে ভাই আমার বেগম রোকেয়া যদি নারী শিক্ষা না আনলি হয় তো নোয়াখালীরা সব জায়গাতেই আছে, তারা গর্ব করে, তারা নাকি সামনেও আগে গেছে। এই গল্পগুলো শুনবেন পারে পাস করবো নাকি? নীলাবেশন যখন সাগত গেছে, নোয়াখালীরা স্যান্ডেক্স জিজ্ঞাসা করছে যে আমার আগে আপনি আসছেন নাকি? তখন ভাই আরে না ভাই আমি আসি নাই, রংপুর এসে এখানে বাদাম চাষ করে গেছে, আমি এসে বেচতেছি। সাতগাঁয়ের ভাই এসে কি কয়ে গেছে মনে হয় আমার ভাষা বুঝবার জন্য এখন ডিকশনারি খোলা লাগবে, সাতগাঁয়ের স্পেশাল ডিকশনারি। সাতগাঁয়ের ভাই এসে কি কয়ে গেছে ওয়াটার করা আছে টুরিস্ট পয়েন্ট। আরে ভাই তোমার টুরিস্ট পয়েন্টে যদি আমরা ঘুরবেন না যাই তোমরা তো না খায়া মরবেন। আচ্ছা এবার মুই কইতেছি যে আমার এই অঞ্চলত বিশেষ কারাগার আছে, বেগম রোকেয়ার কথা তো আগতে কইছি বাহে। এরপর আমার খেলাবার নাসির আছে, হুসেন মোহাম্মদ ইরশাদ আছে, খান মোহাম্মদ মধ্যযুগের কবি। আর না সত্যি কথা বাংলাদেশের প্রথম বিচারক যে ছিল সে হচ্ছে আবু সাদ্দাত মোহাম্মদ সাহেব। বাংলাদেশের প্রথম বিচারক কোনটা আছে? আমার রংপুরে আছে। ঢাকার যে সুপ্রিম কোর্ট
বললো আমরাই সেরা। তারপর যদি জিজ্ঞাসা করেন এই জায়গার মধ্যে সবচেয়ে বাটপার সিটার ঘুরে থাকে সমানের কাছে নোয়াখালীর একটা কেস ছিল আমার ডিআইএ ভর্তি হবার। আসি মামুন ভাইয়ের কাছে ফর্ম পূরণ করতেছে, মামুন ভাই কয় ও মামুন ভাই দেশ জাতীয়তে কি লিখবো বাংলাদেশি না নোয়াখালীরা? বুঝো তাই আমরা কেমনে সেরা? এরপর কই পরিশীলনের কথা। পরিশীলন হয়েছে এ পরিশীলন লাগরা এত কথা খুব বড় বড় কথা বললু। আগে তো ভোগ দেয়া জিজ্ঞাসা করি সব মনে ডালের মুখ দেখো। আর আমাদের যে উপস্থিত ভাই আছে এটা আগে বলে দিছে আইতে শাল মধ্যখানে বরিশাল। বরিশালে আমার বাড়ির দাওয়াত খাবার গেছিলাম একবার। বরিশালে ভাই আমার কয় আপু খায় গেলেন হয়, খায় গেলে ভালো হলো হয়, আপু খায় গেলেন হয়, খায় গেলে ভালো হলো। আরে ভাই টেবিলে খাবার দেয় না, খালি কয় খায় গেলেন হয়, খায় গেলে ভালো হলো হয়। সময় অনেক স্বল্প, অনেক কিছু কভার আছে বাহে, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেক কিছু কভার চাও কভার পাইতেছো না। এজন্য আমি খুবই দুঃখিত। কিন্তু তোমার আমাদের রংপুর সেরা একটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে তাহলে আজকে বাড়িতে নেটো সাথ দিবেন। রংপুর বিভাগে কি দেখবেন অনেক লম্বা লম্বা সিলভার হবে, দেখি বুঝবেন যে আমার রংপুরই সেরা। ধন্যবাদ সবাইকে। আমাদের এই অনুষ্ঠান নিশ্চয়ই সবাই খুব উপভোগ করেছেন কিনা? আমি শুনতে পাচ্ছি না, জোরে হবে। আচ্ছা, সবাই খুশি থাকুক, সবার মন আরো বেশি খুশি হোক। আর বছর আসবে, বছর যাবে, নতুন বছরে সবাই এই খুশি যেন অব্যাহত থাকবে এই আশাই ব্যক্ত করছি। অনুষ্ঠান শেষ হয়েও হইল না শেষ, এখানেই শেষ নয়। শেষ বলে কি আসলেই কিছু আছে? হয়তো ক্ষণিকের জন্য, কিন্তু না, এখানেই শেষ নয়। আমাদের এই অনুষ্ঠানের আরো অল্প একটু অংশ বাকি রয়েছে। এবারের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম খালেদ পাটোয়ারি স্যারকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান হলো। আসলে নববর্ষ আমাদের যে পয়লা বৈশাখ, এটা বাঙালির জন্য একটা আমাদের বিশাল আনন্দ মেলা। পৃথিবীর আর কোনো দেশে আর কোনো উৎসবে এত পরিমাণ লোক এত উৎসাহের সাথে দিবস পালন করে কিনা আমার জানা নেই। এর সাথে ঐতিহাসিকভাবে ধর্মের কোনো সম্পর্ক আছে কিনা এটা আনোয়ার আঙ্কেল খুব ভালো বলতে পারবে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময় ধর্মীয় তথ্য এখানে যোগ করা হয়েছে। যেমন হিন্দু ধর্মের কিছু লোক বিশ্বাস করে, বাংলাদেশে না ভারতবর্ষে, যে এই দিন গঙ্গা দেবী নেমে আসেন এবং তারা গঙ্গা নদীতে গিয়ে স্নান করে। গুরু গ্রন্থ সাহেবের যে 1420 পৃষ্ঠার বই আছে পাঞ্জাবিদের, এই দিন সকালবেলা এটা মানে যারা খুব রিলিজিয়াস তারা এটা পড়ে। যখন 9th গুরু তেজ বাহাদুরকে আওরঙ্গজেব হত্যা করলেন, দেন 10th গুরু যিনি আসলেন, তিনি এই দিনে ওনার অধিপ্রাপ্ত হন এবং এই দিনে উনি একটা নতুন কমিউনিটি সৃষ্টি করেন, খুলসা কমিউনিটি, পাঞ্জাব ধর্ম রক্ষার জন্য। ইনসিডেন্টালি এই দিনে জালিয়ানওয়ালা বাগ যে ম্যাসাকার হয়েছিল পাঞ্জাবে, এটাও ইনসিডেন্টালি এই দিনে। যেটা আমি বলতে চাচ্ছি, এই সমস্ত তত্ত্বই কিন্তু আমরা পয়লা বৈশাখ আজকে আমি জানি না 1000 বছর ধরে হয়তো বা পালন করি, বা তারও আগে থাইল্যান্ডে এটা পালিত হয়, নেপালে পালিত হয়, শ্রীলঙ্কায় পালিত হয়, মালয়েশিয়ায় পালিত হয়। অর্থাৎ এনসিয়েন্ট বাংলার যে বিজনেস চেইন ছিল, সিল্ক রুট চায়নার সাথে যেভাবে লেগেছিল, এই রুটটা যতদূর ছিল পয়লা বৈশাখ ততদূর পর্যন্ত ছিল। তখন এর সাথে ধর্মের আসলে কখনো কোনো সম্পর্ক ছিল না। আজকে ধর্মের যে সম্পর্কগুলো ব্যক্তি ধর্মের লোক নিয়ে আসে, সেগুলো হচ্ছে পরবর্তীতে সংযোজন। আমার এটা আমার ব্যক্তিগত অভিমত। এখন পয়লা বৈশাখ আমরা ছোটবেলা থেকে পালন করেছি, এটা বাঙালির একান্ত নিজস্ব একটি উৎসব। আমরা বাঙালিরা মুসলমানরা এর কোনো ধর্মীয় উৎসব মনে করি না, বাঙালি হিন্দুরাও এটা আমার মনে হয় কোনো ধর্মীয় উৎসব মনে করে না, অন্য ধর্মরাও করে না। আমরা এটা বাঙালি উৎসব মনে করি। এটা আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনায়
একটা উৎসব। আমার মনে আছে 2001 সালে বা 2000 সালে যখন রমনা বটমূলে বোম মারা হলো 2001-এ, এবং অনেক লোক হতাহত হলো, এবং পরের বছর আরো বেশি পরিমাণ লোক রমনা বটমূলে গিয়েছিল। এটা বাংলাদেশ একটা নীরব প্রতিবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অসাম্প্রদায়িক চেতনার প্রতিবাদ হচ্ছে আমাদের এই পয়লা বৈশাখ। এই পয়লা বৈশাখ ডিবেটিং সোসাইটি আজকে আয়োজন করেছে অত্যন্ত আনন্দঘন পরিবেশে। আমরা সাম্প্রতিক সময় কিছু ডিবেটও দেখেছি যে নতুন পেঁচা নিয়ে বা লক্ষ্মী পেঁচা নিয়ে যে প্রসেশন করা হয়, এটা করা ঠিক কি না ঠিক, এগুলো এক একটা লোকের ব্যক্তিগত বিষয়। ইচ্ছা হলে কেউ করবে, ইচ্ছা হলে কেউ করবে না। রাষ্ট্র এতে বাধাও দিতে পারবে না, আবার রাষ্ট্র এটা করতে বাধ্যও করতে পারবে না। যদি কেউ এটাকে বাধা দেয়, এটা এক ধরনের সাম্প্রদায়িক চিন্তা, আমি কেন অন্যের আনন্দ করে বাধা দেবো। আবার কেউ যদি চাপিয়ে দিতে চায় যেটা করতেই হবে, এটাও এক ধরনের সাম্প্রদায়িক ইন্ডিভার্স, দুটোই কিন্তু একটার জন্য। আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবশ্যই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, বাঙালির মূল ধারার বিশ্ববিদ্যালয় হতে চাই। ইংলিশ মিডিয়াম স্কুল, বেসরকারি বিশ্ববিদ্যালয় এসব সম্পর্কে অনেক আগে এক ধরনের প্রপাগান্ডা ছিল যে এরা বাঙালি ধারায় চলতে পছন্দ করে না, অনেকে বলতো যে বাঙালি ধারাটা আনস্মার্ট। আজকে কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে, আজকে সবাই মনে করে বাঙালি ধারাটাই সবচেয়ে স্মার্ট। আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথম থেকেই বাঙালিত্বে বিশ্বাস করেছি। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের অর্জন, বাংলাদেশের বাঙালিত্ব, এটা আমার, এটাকে আমি ভালোবাসতে হবে, এটাকে এমব্রেস করতে হবে। তুমি ছেলেও তো ইংলিশ হতে পারবে না। মাইকেল মধুসূদন দত্ত অনেক চেষ্টা করেছে, পারেনি জীবনের শেষ পর্যন্ত। তোমরাও পারবে না, আমরাও পারবো না। আমরা বাঙালি থাকবো, বাঙালি হবো, বাঙালি আমাদের অহংকার, বাঙালিত্বের মধ্যে যা যা আছে সেটাকে আঁকড়ে ধরবো। এবং সেই প্রয়াসে ডিবেটিং সোসাইটি এবং প্রমাণিত হলো যারা ডিবেট করে তারা শুধু ডিবেটই করে না, তারা ডিবেটের সাথে সংযুক্ত সবকিছুই অত্যন্ত সফলভাবে করতে পারে। ডিবেটর মানে আমাদের সামনের দিনের লিডার, সামনের দিনের আমাদের জাতির সামনে যে নেতৃত্বগুলো আসবে বিভিন্ন সেক্টরে, সেটাই ডিবেটরদের মধ্যে দিতে হবে। এবং আমি সবসময় বলে আসি, দেশের যে এখন ক্রাইম লিগ, জঙ্গিবাদ দমন এবং জঙ্গিবাদে যেন ইউথ সমাজ কোনোভাবে উদ্বুদ্ধ না হয়। যে লোকটি ডিবেট করবে, যে যুক্তি দিয়ে জয়ের চেষ্টা করবে, সে কখনো অস্ত্র হাতে নেবে না। সেই জন্য ডিবেটের প্রচারণা আমি মনে করি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে। এবং এরকম একটি আয়োজন ডিবেটিং সোসাইটি করেছে। আমরা খুব ছোট পরিসরে করেছি, কিন্তু খুব স্মার্ট একটা প্রেজেন্টেশন, খুব চমৎকার পারফরমেন্স গুলো হয়েছে। প্রত্যেকেই রংপুরকে বেশি বেশি পচিয়েছে, জানি না কেন, এটা উদ্দেশ্য পরিণত হতে পারে না, প্রত্যেকেই, তুমি না, প্রত্যেকেই রংপুরকে বেশি পচিয়েছে। যাই হোক, এবার যে আনন্দ হয়ে থাকে খুব ভালো। এবং অনেক নতুন মুখ দেখলাম যারা অনেক ভালো পারফর্ম করলো। এর মাধ্যমে আমরা প্রতিভা হান্টিং করতে পারবো। ডিবেটিং সোসাইটি আরো অনেক কার্যক্রম হাতে নেবে এবং প্রতি বছর এভাবে পয়লা বৈশাখ পরবর্তী বছর আরো বড় পরিসরে আমরা করবো, সেই কামনা থাকবো। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বশির রহমান সবুজ ভাইকে, আজকে সবার ব্যস্ততার দিন। আমাদের আনোয়ার হোসেন আঙ্কেল, জাতীয় অধ্যাপক এবং আমাদের জাতীয় একজন বিরোধী হিসেবে পরিচিত, যিনি সর্বজন শ্রদ্ধেয় সর্বজন আইনটি উনি আসছেন। সবাইকে ধন্যবাদ। একটু অনুরোধ করছি আমাদের মঞ্চে এসে যারা বিতর্ক করলে এই মুহূর্তে তাদেরকে একটু পুরস্কৃত করার জন্য সম্মানিত অতিথিবৃন্দ। ভিডিও ম্যান